উনি বলবেন সেটা করতে পারেন এবং তার থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন। আমার নাম আমি সম্পাদক এবং আমার প্রশ্ন বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু পরিণত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অবদান রয়েছে। নির্বাচন হচ্ছে সেগুলো নির্বাচন ছিল আমরা চাই না থাকে। আপনারা যেহেতু একটা ক্ষমতায় আসবেন তাহলে আমরা সংবিধানে এটাকে একাকিত্ব দিয়ে আমরা সংবিধানে পার্মানেন্টলি বসানোর জন্য প্রস্তাব দিয়েছি সেই ক্ষমতা। আপনার বক্তব্যে আমরা শুনেছি যে আপনি বলেছিলেন প্রথম আপনারা বিদেশিদেরকে আমরা সম্প্রতি দেখেছি যে ভারতের ৫ই আগস্টের পর থেকে ভারতীয় লোকই বর্তমান সরকার এই সরকারকে যারা সমর্থন করেছে তাদের দুষ্কৃতিতে করে রেখেছে। এদেশেও পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ ইসলামিক স্টেট হয়ে গেছে এরকম একটি বক্তব্য আমরা দেখেছি। এই ক্ষেত্রে আপনারা আমরা মনে করছি বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা কেমন প্রস্তুতি নিচ্ছেন যে আপনারা ক্ষমতায় আসেন ভারতীয় লোককে ইসলাম তারা যে আপনাদের বিরুদ্ধে প্রচারণা করবেন ও নমিশ লাগাবেন সেটি বলতে আপনারা কতটুকু কার্যকর ভূমিকা নেবেন এবং আপনি গত 15 বছর আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছে আমেরিকাতে এবং এদেশে তারা তাদের দায়িত্ব শৃঙ্খলা পালন করতে পারছে কিনা এবং এই পার্লামেন্টে যে আলোচনা হয় এখানে অনেকেই বিভিন্ন আইএবির সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু তারা সেটাতে ব্যর্থ হয়েছেন কিনা তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন কিনা এই লোকদের বিরুদ্ধে। এই ধরনের মানসিকতা বোধহয় আমাদের আস্তে আস্তে সরাতে হবে যে আপনার পশ্চিমা বিশ্ব বা ভারতে বা ওখানে লবিং করে আমাদেরকে সাকসেস আনতে হবে, এবার তো তা হয়নি। ওই দিনের কোন দেশ দরকার হয়নি আমাদের, তাই না? লবিং নিয়োগ করার ব্যাপারটা ইনরিলেভেন্ট আমাকে মনে হয়। আমরা এই ব্যাপার থেকে মনে করি ভিন্ন ব্যাপার লবিস নিয়োগ করে যে কিছু হয় না তার প্রমাণই করা হয়েছে। আমাদের মধ্যে লবিস কেউ নিয়োগ করে নাই, কত কোটি কোটি ডলার দেওয়া ব্যয় করতে হয়েছে আপনার মূল কাজটা জনগণ তৈরি করবেন, বিশ্বস্ত জনগণ তৈরি করবেন। আপনারা দেশে আছেন, দেশের আমি বিএনপির পক্ষে বলব, গণতন্ত্রের পক্ষে আপনারা কথা বলবেন, সেটা এস্টাবলিশ করবেন, সেটা করেছেন। আপনার কম কাজ করেননি, আপনার যেভাবে রেখেছেন গণতন্ত্রের দাবি রেখেছেন, কাজ করেছেন। আপনাদের নেতারা বা আপনাদের লোকে যারা দেশে ফিরে গেছে তাদের অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমাদের সামগ্রিক দায়িত্ব। তো একটি দল না, সামগ্রিক দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনার দেশ গণতন্ত্রের এই আমাদের দাবিটা কিন্তু কোনো দলের দাবি না ভাই, এটা বিএনপির দাবি না যে গণতন্ত্র রেস্টোরেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের জাতির দাবি যে আমরা রেস্টোরেশন ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। কে কি বললো না বললো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আমার কথা বলবো, আর আমি যদি সরকার থাকি আমি আমার সমস্ত শক্তি দিয়ে কথা বলার অধিকারটাকে আমি নিশ্চিত করবো।
ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। প্রশ্ন হচ্ছে আমাদের দেশে আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এটার জন্য আমাদের সহকর্মীরা আসলে শান্তিভাবে কাজ করতে পারছে না। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন রকম দুর্বলতার সৃষ্টি হয়েছে। আপনারা যদি আপনার দল যদি ক্ষমতায় আসে এই আইনটিকে আপনারা বাতিল করবেন। অলরেডি রিজিওনাল সিকিউরিটি অ্যাক্ট আপনার বাতিলের ঘোষণা দিয়ে দিয়েছে, সরকার ঘোষণা দিয়ে যাবেন। টেলিভিশনের সংবাদ পাঠ করে থাকি যে বাংলাদেশের একটা বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে টানাপোড়েন চলছে। আমি আপনাকে জানতে চাই। থ্যাংক ইউ। এগুলো যদি আপনারা লিখতে না পারেন তাহলে আপনাদের পত্রিকা আবার টিউন করবে কি করে? এগুলো লিখতে হবে না। ঠিক আছে, টানা পড়ে চলছে, মুখে মুখ চলছে, ও তো ওর কথা বলেছে। আপনি একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছেন, রাজনীতিবিদ তার রাজনীতি নিয়েই কথা বলবে, তাই না? আমার মনে আমি উত্তর দিয়েছি। ধন্যবাদ। আমি বাংলাদেশের প্রতিনিধি। আমার প্রশ্ন হচ্ছে, এই সময় চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মিডিয়ার প্রতি নিষেধাজ্ঞা ছিল বক্তব্য প্রচারে, এখন সাবেক প্রধানমন্ত্রী এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, যাতে মিডিয়ার কোনো হস্তক্ষেপ স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কিনা। হচ্ছে আমরা বারবার শুনি তারেক রহমান দেশে যাবে, আপনার কাছ থেকে আসলে জানতে চাই কখন আসলে দেশে যাবেন, কোনো জটিলতা রয়েছে কিনা, মানে দল যখন দল যখন মনে করবে তার এই মুহূর্তে যাওয়া প্রয়োজন সেই মুহূর্তে চলে যাবেন। এক দুই নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যু আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষ হয়ে দিয়ে চলে যাবেন। আপনার কাছে আমরা জানতে চাওয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন পদ্ধতি সমানুপাতিক হারে নির্বাচন দেওয়ার জন্য অনেকগুলো রাজনৈতিক দল দাবি জানিয়েছে। আমরা যতটুকু জানি যে বিএনপি সমানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে একমত হয়নি। আপনি জানতে আপনার কেমন আপনার প্রশ্নটা আবার আপনি রিপিট করেছেন। আমি ইসলাম, আমি প্রতিনিধি। বাংলাদেশের এই সম্প্রতি নির্বাচন পদ্ধতিতে সমানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে বেশ কয়েকটি রাজনৈতিক দল দাবি জানিয়েছে। বিএনপি এ ব্যাপারে একমত হয়নি। বিএনপি কেন মনে করে যে সমানুপাতিক হারে নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় বা এটা অপকারী থাকে? প্রত্যেকটা দেশের তার নিজস্ব আপনাকে চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা ফর্মে আপনার গণতন্ত্র আমাদের দেশ চালু, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন ব্রিটিশ আমাদের শাসন করতো তখন থেকে কিন্তু আপনার এই এক ব্যক্তি একটা ভোট সেভাবেই আপনার চলে এসেছে। আমরা নিউজ চলছি, আপনার ইউরোপে যেটা সম্ভব, আপনার ইংল্যান্ডে নাই কেন সংখ্যানুপাতিক? কেন নাই? But that because that doesn't suit English people. ঠিক একইভাবে সংখ্যানুপাতিক কিন্তু আপনার ধারণাটা এটা আমাদের বাংলাদেশকে সুট করে না, আমরা মনে করি আওয়ার, এবং আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলগুলি এটা মনে করেন। কিছু সংখ্যক আপনার রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছেন যারা হয়তো একটু অ্যাডভান্স চিন্তা করেন অনুভব। ইউরোপে কয়েকটা দেশে আছে, কিন্তু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আপনার খুব কম দেশে আছে, একমাত্র নেপালে করে। নেপাল ইজ ফেসিং দ্য ক্রাইসিস এভরি ইয়ার। এই একটা কারণে নেপালের গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, ফলে স্টেবিলিটি যেটা স্থিতিশীলতা যেটা সেটা খুব কম থাকছে। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং শেখ হাসিনা ভারতের অবস্থান কালীন করে বাংলাদেশ প্রতি নানান ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র অংশ হিসেবে বাংলাদেশ কমিশনে ভারতে হামলা করা হয়েছে এবং ভারতের বাংলাদেশে বাস করা হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা আপনার স্পষ্ট বক্তব্য যদি ক্ষমতা যায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, এ ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। আমার সুস্পষ্ট চাই
একটা রাজনৈতিক দলের রাজনীতি আর আপনার কৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম করতে হয়। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে ভারতের যে এটা তাদের ব্যাপার। এমনকি এই গঠনের এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি অনুমতি কি নিতে হবে, ভারতের সঙ্গে কি নিতে হবে আমাদের প্রয়োজনীয় কিন্তু আমরা আমাদের দেশের কাজ আমি অন্য এখানে দ্বিতীয় আমাকে বিশেষ করবে ওই বড়দারা এই করবে সেটা আমরা কখনো মেনে নেব না। এবং আমরা সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ভারতের থেকে জন্য নয়। এটা খুব প্রত্যেকটা বলা হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ওটাও মাথায় রাখতে হবে। বলেছি কেন যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করবে, তারা আমাদের অভিমান করে অত্যাচার করবে। আজকে আরেকটা দেশ পনেরো বছর ধরে সেই তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে, স্বাধীন সরকারের উপরে। সুতরাং সেই ক্ষেত্রে একটা নিঃসন্দেহে আমাদের দেশের মধ্যে আমরা যারা দেশপ্রেমী দলগুলো আছি, রাজনৈতিক দলগুলো ব্যক্তি আমরা কোনো মতেই এটাকে মেনে নেব না যে আমার দেশের হস্তক্ষেপ করবে এবং সেটা আপনারা প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ মহাসচিব। আমার নাম আরিফ মাহফুজ, আমি একাত্তর টেলিভিশন এবং মানব জমিন প্রতিনিধি। আমার ছোট্ট প্রশ্ন এটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে বের করা হয়েছে আন্তর্জাতিক সরকার কর্তৃক বিলিয়ন অর্থ পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার সাজেশন এবং পাশাপাশি আজকে পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর অরিতুল মাহমুদ বলেছে যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার করছেন। আগামী এক বছর দিয়েছি আপনার প্রশ্নটা যে নির্বাচন কবে হবে সেই প্রশ্নটা আমরা ইতিমধ্যে দিয়ে বিশেষ করে আমরা জানতে পেরেছি আগামী আওয়ামী লীগ একটি সভা করবে, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভাষণ দিবেন। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে তাহলে সেই মাইসেলফ যদি প্রাইম মিনিস্টার বাংলাদেশ, তাহলে আপনি কি মন্তব্য করবেন? এটা এটা আপনার মানে যুক্তিসম্মত আপনার একটা বিষয় না। বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটি মমতা তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হরিমেরি তুমি যখন চাকরিটাই করে দেন। এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে নিয়ে তিনি আছেন, এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, রাজনীতির ভালোবাসা শেষ করেন না কেন? আমাদের নেত্রী দেশে কোনদিন দেশ ছেড়ে চলে যান, আমি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে পালিয়ে গেছে। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। এই কি আপনারা এখনো প্রধানমন্ত্রীর কথা বলবেন আমাকে? আমরা ওই একই কথা বলবে, যারা বলছে তারা তো কি অবস্থার মধ্যেই পড়ে। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের দীর্ঘদিন কোয়ালিশন সরকার হয়েছিল এবং তারা একসাথে সরকার গঠনের জন্য করেছে এবং আন্দোলন করেছে। পরবর্তী নির্বাচনে কি আপনাদের বিএনপি জামাতের কোনো একসাথে সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা? এবং আমি এই উত্তরটা দিয়েছি ভাই, আমার মনে হয় আই ডোন্ট নিড টু রিপিট ইট। আর দুইটা কোশ্চেন নিব আমরা দুইজনের থেকে। আমার তারা আসসালামু আলাইকুম, আমি সাপুরাই আছে, আমি এটি বলে এফএক্স নাম। প্রথমে বলবো আপনি আমাকে পছন্দের রাজনীতি। ধন্যবাদ।
যেটা হচ্ছে মাননীয় মহাসচিব আপনাকে যারা আমাদের সিলেকশন করে যারা জানতে চেয়েছিলেন যে বিষয়গুলো অথবা আন্দোলনের প্রয়োজনে এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে এড়িয়ে যাওয়া সুযোগ নেই। আমরা ওয়ান লেভেল পরবর্তী বা ওয়ান লেভেলে দেখেছিলাম যে -2 এর একটা ফর্মুলা বাংলাদেশে করা হয়েছিল। তো সেটা ভেবেই বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক দলকে পছন্দ করে, যেমন আপনাদের এটা কোনো সংগঠন। তো যেটা এখন আজকে জানতে চাই যে অতি বেশি লম্বা দেরি হয়ে যায় -2 বা 3 ফর্মুলায় চলে যায়, তখন আপনারা বিএনপির পক্ষ থেকে কি করবেন? আপনাকে আমার মনে উত্তরটা আমি পাবলিকলি দিয়েছি। বিএনপিকে মাইনাস করার ক্ষমতাকে আল্লাহ তাআলা ছাড়া কারণ নেই। একই প্রশ্ন কি বলছে? বাংলাদেশের বর্তমানে ব্যাপক হারে বাংলাদেশের আমরা একটু বিদেশে এই বলে বিএনপির কোন রিসার্চে করে হবে কিনা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে ভারত ভয়ঙ্করভাবে ষড়যন্ত্র করছে, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে যে সকল দেশের সাথে পরমাণু শক্তিশালী দেশ আছে, সেসব দেশের সাথে বাংলাদেশের আমার মনে হয় আমরা এই উদ্যোগটা যে আপনার অপতথ্য, আপনার কুতথ্য এবং আপনার এগুলি প্রস্তুত করার জন্য টেকনোলজির ব্যাপার আপনার জ্ঞান শুনবো। এর জন্য যেটুকু টেকনোলজি সাহায্য নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি, তার জন্য যে সমস্ত ব্যবস্থা আমরা চেষ্টা করছি। আপনাদের একটা দায়িত্ব আছে, যারা আপনার প্রবাসী আছেন, এগুলোকে ফেস করার জন্য সাংবাদিক যারা আছেন, যেটাকে আপনি মনে করবেন যেটা সত্য নয়, তার বিরুদ্ধে কথা বলা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি। রিওর রেসপন্সিবিলিটি হবে, তাই না? তো ঠিক আছে। আর আপনি এই প্রশ্নটা দিয়েছি, একই প্রশ্ন রিপিট করবেন না প্লিজ। এটা কি আমি উত্তর দিয়েছি, আপনি ভুলে যাচ্ছেন। যেটা দিয়েছেন আমি কেন, আমি কিভাবে দিয়েছি না আমি দিয়েছি। শোনেন প্লিজ লিসেন, আমি যেটা বলবো সেটা শুনবে দেখুন প্লিজ। আমি বলেছি যে আমাদের সমস্ত নির্যাতিত নেতা কর্মীরা একটা কথা উত্তর দিয়ে দিই, আমি ধৈর্য ধরবেন। আপনার এখন অসহনশীল হয়ে গেলে চলবে, উত্তরটা দেন। আপনি যেটা বলেছেন একটু আমি দিয়েছি যে আমরা সমস্ত নির্যাতিত নেতা কর্মীদের আমাদের পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, নিব ভবিষ্যতে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সমস্ত মানুষজনদের আমাদের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের নেতারা যাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে তিনি সহযোগিতা করছেন, সাহায্য করছেন, আমরাও দিচ্ছি, আমরা এটা করছি এবং এটা নিঃসন্দেহে আমরা সকলের আগে কাজগুলো আছে। ধন্যবাদ। বিএনপি যে রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছে, তার ৪ নম্বর বিভাগে বলা হয়েছে যে পরপর ২ ভাগে প্রধানমন্ত্রী হতে হবে। এবং বিএনপির কর্মকাণ্ড এবং কর্মসভা দেখে মনে হচ্ছে বিএনপি ৩১ দফা এবং রাষ্ট্র গঠনের যে কর্মসূচি তাতে তার ওনারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যে স্টাইল এটা ফলো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে কিন্তু পরপর ২ বার প্রধানমন্ত্রীর লিমিটেশনটা নাই। এখন এই একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, বেশিরভাগ দেশে হয়তো আমেরিকা থাকতে পারে, কিন্তু রিসেন্টলি একটা লিবারেল ডেমোক্রেসির একটা ইন্ডেক্সেও কিন্তু আমেরিকার ডেমোক্রেসির রেটিংটা খুব বেশি। তো আমার প্রশ্ন হচ্ছে যে পরপর প্রধানমন্ত্রী হওয়ার যে লিমিটেশন, এটা কতটা ডেমোক্রেটিক? কারণ জনগণ নির্ধারণ করবে একজন আমরা যখন শুরু করতে পারলাম এবং ডেমোক্রেসির এক একটা দেশে এক রকমের আপনার তার প্রয়োজনীয়তা অনুসারে থাকে।
আমাদের দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক সংস্কৃতি, এর মধ্যে দিয়ে আমরা মনে রেখে যে একজন ব্যক্তি যদি 2 বার পরপর প্রধানমন্ত্রী হয় তাহলে কর্তৃত্ববাদ এর সম্ভাবনা অনেক বেশি হয়। যেই কারণে আমরা ওই জায়গা থেকে আমরা বলছি যে আমাকে একটু দয়া করে একটু ভাই প্লিজ ওই জায়গাগুলোতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা প্র্যাকটিস করবো। কারণ আমাদের আমি যেটা বললাম আপনাকে যে বারবার যেটা হয় কর্তৃত্ববাদ, এটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে এটা একটা চাহিদা আছে, যে কারণে আমরা ঠিক আছে।